শফিকুল ও শরীফুল দুই ভাই নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় একটা বাসা ভাড়া নিয়ে পরিবার সহ থাকতো একসাথে। বড় ভাই শফিকুলের পরিবারে স্ত্রী লামিয়া, 10 বছরের ছেলে সুজন এবং 5 বছরের মেয়ে সুমাইয়া। আর ছোট ভাই শরীফুলের পরিবারে শুধু সে এবং তার স্ত্রী লামিয়া থাকতো। এই সবাই মিলে থাকতো। এবং বড় ভাই শফিকুলের ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে গাড়ি চালানোর কাজ ছিল। আর ছোট ভাই শরীফুলের মোতালেব প্লাজায় একটা মোবাইল সার্ভিসিং এর দোকান। কাজের উদ্দেশ্যে সপ্তাহে প্রায় সময় তাদেরকে ঢাকায় থাকতে হতো। সেজন্য নারায়ণগঞ্জের বাসায় তারা নিজেদের নিরাপত্তার জন্য বড় ভাবি আর কি তসলিমার ভাইকে মোর্শেদুলকে তার সাথে রাখতো আর কি, তাদের সাথে রাখতো। এই পরিবারের আরেক সদস্য মাহফুজ, শফিকুল এবং শরীফুলের ভাগ্নে। তার ছোট মামি লামিয়ার উপর একটা কুদৃষ্টি ছিল আর কি। বিভিন্ন অকেশনে সে তার মামিকে বিভিন্ন ধরনের ইঙ্গিত দিত, তার সাথে শারীরিকভাবে সংযুক্ত হওয়ার আর কি। কিছু কিছু রিপোর্টে বলা হয়েছে তাদের মধ্যে সম্পর্ক ছিল, মানে তারা পরকীয়া করতেছিল। আবার কিছু কিছু রিপোর্টে বলা হয়েছে তাদের মধ্যে পরকীয়ার কোনো প্রমাণ পাওয়া যায় নাই। লামিয়াই বাসায় সবাইকে জানায় মাহফুজের এই ব্যাপারগুলো আর কি। তো আমি ধরে নিচ্ছি দ্বিতীয় সোর্সটা, যে লামিয়াই বাসায় মাহফুজ সম্পর্কে জানায়। এরপরে বাসায় একটা সালিশ হয়, মিটিং বসে মাহফুজকে নিয়ে যে কি করা উচিত ওষুধ। তো ওইখানে তসলিমা, মাহফুজের বড় মামি, মাহফুজকে জুতা দিয়ে একটা চড় মারে। এরপরে তাদের এই মিটিংটা এখানেই শেষ হয়, যে এরপর থেকে যাতে মাহফুজ সাবধানে থাকে বা এরকম কিছু হুমকি ধামকি দিয়ে মিটিংটা শেষ হয়। তার 15 দিন পর, এই মিটিংটা 15 দিন পর 2016 সালের 15 জানুয়ারি মাহফুজ ওই বাবুরাইলের বাসাটায় যায় সন্ধ্যাবেলা। সে আগে থেকে খোঁজ নিয়ে জানতো যে ওই দিন বাসায় 2 মামা থাকবেন। তো সেই করেই সে ওখানে যায়। যাওয়ার পর দরজাটা আনফরচুনেটলি খোলা থাকে। প্লিজ আপনারা আপনাদের দরজা লক করে রাখবেন। দরজাটা খোলা পায় এবং মাহফুজ ঢুকে পড়ে। তো যখন ঢুকে পড়ে তখন 10 বছরের শান্ত ওকে দেখে মাহফুজ ঢুকতেছে। মাহফুজ করে কি, ওকে 10 টাকা দিয়ে বলে কাউকে বলিস না। শান্ত এটা একটা খেলা ভাবে যাচ্ছে, পড়ব। তো এটা করে শান্ত যখন ওর রুমে চলে যায় তখন মাহফুজ করে কি, তার মামি লামিয়ার ঘরে ঢুকে খাটের তলে লুকায় থাকে। মানে ঘটনাক্রমে ওই দিন ওই রুমটায় মোর্শেদুল ঘুমিয়েছিল আর লামিয়া তার যা তসলিমার সাথে ঘুমিয়ে গেছিল। তো রাতের বেলা যখন মাহফুজ খাটের তলা থেকে বের হচ্ছিল তখন মোর্শেদুল একটা শব্দ পেয়ে উঠে দেখে যে মাহফুজ ঘরে। ও তো ওকে ধরে যে কি ব্যাপার, তুমি এত রাতে এখানে এরকম করে। পাশের ঘর থেকে তার বোন তাসলিমাকে নিয়ে, তসলিমা দেখে ওকে অনেক বকাঝকা করে। কিন্তু অনেক রাত হয়ে যায় এবং বাসায় শফিকুল কেউই ছিল না। এজন্য বলে ঠিক আছে, সকালে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, এখন ঘুমায় পড়ো তুমি মোর্শেদুলের সাথে এখানে। এটা বলে তসলিমা চলে যায়। ওই মুহূর্তেই মাহফুজকে বাসা থেকে বের করে দেওয়া উচিত ছিল। ওকে কোনোভাবে ওই বাসায় রাখা উচিতই হয় না, ওকে ওই মুহূর্তে বের করে দেওয়া উচিত ছিল। যাই হোক, তসলিমা তার রুমে চলে যায়, মোর্শেদুলও ঘুমায় পড়ে। মাহফুজ ভেতরে ভেতরে ফুঁসতে থাকে, না, এত অপমান আমি সহ্য করতে পারবো না। সে রান্নাঘরে যায়, সেখান থেকে শিল পাটার যে পাটাটা যেটা দিয়ে পাটে, ওটা নিয়ে এসে মোর্শেদুলের মাথায় বাড়ি মেরে থ্যাতলায় দেয়। মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে। এরপরে রান্নাঘর থেকে সয়াবিন তেল এনে
সেই লাশটা পুড়ায় দেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন আগুন ধরায় তখন ধোঁয়াটা বাইরে চলে যাচ্ছে, এরকম একটা গন্ধ বেরোচ্ছে। এটা দেখে সে তাড়াতাড়ি ওই আগুনটা নিভায় দেয়, চাদর দিয়ে ঢেকে দেয়। এরপরে ও চলে যায় না, ও ওইখানে থাকে, ও অপেক্ষা করতে থাকে এবং ভাবতে থাকে কি করব, কিভাবে আমি এটা থেকে বাঁচবো, কারণ আমাকে তো তসলিমা একজন তো দেখে ফেলেছে, মোর্শেদুল বাদেও তো একজন দেখে ফেলেছে। এই ভাবতে ভাবতে যখন ভোর হয়ে যায় তখন তসলিমা তার ছেলে শান্তকে রেডি করে স্কুলে পাঠায় দেয়, এরপরে ঘুমাতে চলে যায়। আবার সেই সুযোগে মাহফুজ ওই শিল পাটাটা নিয়ে তসলিমার ঘরে যায় এবং তাকেও ঘুমন্ত অবস্থায় মাথায় থেতলায় এবং শ্বাসরোধ করার চেষ্টা করে। এটা যখন তখন তসলিমা তো মানে আর কি করতেছিল, ডিফেন্ড করতেছিল নিজেকে। এই ধস্তাধস্তির আওয়াজে লামিয়া টের পেয়ে যায় যে কি হচ্ছে, ততক্ষণে তসলিমাকে মেরে ফেলছে মাহফুজ। এরপর লামিয়া যখন আসতে থাকে লামিয়াকেও শ্বাসরোধ করে এবং মাথায় থেতলায় দেয় পাটা দিয়ে। এই যখন চলতেছিল ব্যাপারটা, ধস্তাধস্তি, তসলিমাকে মারা, তারপর লামিয়া এসে পড়লে লামিয়াকে মেরে ফেলা, এরই মধ্যে পাটা ছুটছে লামিয়ার দিকে, এরপর আবার মানে লামিয়ার দিকে ছুটছে, তারপর আবার যখন নিয়ে আবার ছুটতে যাবে তখন সে পাটাটা যে লাগে হচ্ছে 5 বছরের সুমাইয়ার মাথায়। ও সেখানেই মা, ওখানে ও সেখানে একদম মাছ। এরপরেও মাহফুজ চলে যায় না, ও অপেক্ষা করে। শান্ত যখন আসে তখন সে শান্তকে প্রথমে দেয়ালে ছুঁড়ে মানে, তারপরে ওকেও শ্বাসরোধ করে পরে মাথা ধরতে। এরপরে সে বাথরুমে যে ফ্রেশ হয়, মোর্শেদুলের একটা প্যান্ট পরে, দরজা বাইরে থেকে তালা দিয়ে চাবিটা সেফটি ট্যাঙ্কের ভিতরে ফালায় দিয়ে চলে যায়। সে যেখানে কাজ করতো সেখানে একটু ঘুম দেয়। এক আত্মীয় ঘটনাক্রমে সেদিন বেড়াতে এসেছিল, মানে 16 জানুয়ারি বেড়াতে এসেছিল একজন। সে এসে বাইরে থেকে দরজা তালা দেওয়া দেখে, ভিতরে সদস্যদের যখন ফোন দেয় ফোনও বন্ধ পায়। তার কাছে একটু অবাক লাগে যে তালা দেওয়া, ফোনও বন্ধ, এরকম তো হয় না, তাদের কেউ না কেউ তো বাসায় থাকবে। কাউকে যখন বাসায় সেরকম ফোনে পাচ্ছিল না, তখন প্রতিবেশীর সাহায্যে এবং ওখানে আরেকটা আত্মীয় থাকতো, তাকেও ডেকে এনে সেই ঘরে তালা ভেঙে তারা ভিতরে ঢুকে একটা মর্মান্তিক দৃশ্য দেখে। এরপর পুলিশকে ডাকা হয়, ভাইদের ওই শরীফুলকে বলা হয়, শফিকুল বাদী হয়ে মামলা করে মাহফুজের বিরুদ্ধে এবং আরো 2 জনের বিরুদ্ধে। কারণ প্রথমে ওরা বুঝতেছিল না যে প্রথমেই শুধু মাহফুজকে সন্দেহ করতেছিল না, মাহফুজকে সন্দেহ সাথে সাথে আরো 2 জনকে সন্দেহ করা হয়েছিল। কারণ শফিকুল ভেবেছিল তার কাছ থেকে ধারের টাকা, মানে সে একজনের কাছ থেকে ধারের টাকা নিয়েছিল, সে কি টাকার জন্য এরকম করলো নাকি, এরকম একটা সন্দেহ ছিল। তো তাদের বিরুদ্ধেও মামলা হয়, মাহফুজের বিরুদ্ধেও মামলা হয়। মাহফুজকে গ্রেফতার করার পর ও 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে পুরো ঘটনা সে বর্ণনা করে। প্রথমে কেউ বিশ্বাস করতে চাচ্ছিল না একজন কিশোরের পক্ষে এরকম ঘটনা করা একা সম্ভব নাকি, কিন্তু ও বলছে না, সেই করেছে, সে একাই করেছে। সে রাগে মোর্শেদুলকে মেরে ফেলে। এরপরে এই খুনের কোন সাক্ষী সে রাখতে চায় না, কারণ তসলিমা তাকে দেখে ফেলে, এই জন্য তসলিমাকে মেরে ফেলে। তাকে মারতে যে লামিয়াকে মেরে ফেলে, লামিয়াকে মারতে সুমাইয়া মরে যায়, সবাই মরে যায়। এখন একমাত্র শান্ত, সেই তো দেখছে তাকে প্রথমেই, তাকেও তো মেরে ফেলতে হবে। তাকে অপেশাদার খুনি হলেও একদম ঠান্ডা মাথায় কয়েক ঘন্টা লাগিয়ে সে পুরো পরিবারকে খুন করে সুন্দর মতো বের হয়েছে ঘুমায়। বাহ। কোর্টে কেস উঠে মামলা চলে। 2017 সালের 7ই আগস্ট নারায়ণগঞ্জের দায়রা জজ আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করে।
মাহফুজ এখন অপেক্ষা করছে কবে তার এই রায়টা কার্যকর হবে। সে অনেকবার মানে বেশ কয়েকবার আপিলও করেছে রায় বদলানোর জন্য, কিন্তু কোর্ট তার রায়টা বহাল রেখেছে। মাহফুজ কোনোভাবে মাফ করা হবে না, উচিত না। কিন্তু এই যে বিষয়গুলো, পারিবারিক মূল্যবোধ না থাকলে পরিবারের মধ্যে একটা অস্বাভাবিক ব্যাপার ঢুকে পড়লে, একটা জৈবিক চাহিদার বিকৃত দিকটা যখন এসে পড়ে, তখন আসলে ব্যাপারগুলা এরকম হয়ে যায়। যতগুলো পারিবারিক ঘটনা এরকম এসেছে যে কারো না কারো মধ্যে একটা অস্বাভাবিকতা আছে, অস্বাভাবিক শারীরিক সম্পর্ক আছে, একটা যৌনাকাঙ্ক্ষা আছে, তারা দিন শেষে এমন সব কাজ করে ফেলে যেটা মানে ভাষায় প্রকাশ করা যায়।